আসসালামু আলাইকুম সিনিয়র ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ হারুন রশিদ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়া। আমরা গত ক্লাসে আর্থিক বিবরণী অঙ্ক করাইছিলাম। আমরা আজকেও হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে আর্থিক বিবরণী অঙ্ক নিয়ে আলোচনা করব এবং অঙ্ক করার চেষ্টা করব আর কি। মহামারী করোনা ভাইরাসের মধ্যে যদিও আমরা প্রত্যক্ষ ক্লাস নিতে পারছি না, তবুও অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছি। তোমরা নিয়মিত দেখবে এবং ফলো করবে, ইনশাল্লাহ বুঝতে পারবে। আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে প্রফেসর আব্দুল মোতালেব, প্রফেসর ওয়ালিউল্লাহ, প্রফেসর আব্দুল মজিদ বিশ্বাস ও অন্যান্যদের লেখা বইয়ের 41 নম্বর অঙ্ক। 41 নম্বর অঙ্ক এখানে বলা আছে 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে তনু ব্রাদার্সের হিসাবের বই থেকে নিম্নোক্ত রেওয়ামিলটি পাওয়া যায়। ক্রেডিট পাশে তনুর মূলধন 1,05,000 টাকা, বিক্রয় 5,20,000 টাকা, প্রদেয় হিসাব 29,000 টাকা, বাটা প্রাপ্তি 1,000, 6% ঋণ 1/1/2017, ক্রয় বাটা 20,000 টাকা। রেওয়ামিলের মোট যোগফল ছিল 7,15,000 টাকা। এবার হলো ডেবিট দিকে আছে কি কে? ডেবিট দিকে আছে প্রারম্ভিক মজুত পণ্য 1/1/17 50,000 টাকা, আসবাবপত্র 40,000 টাকা, ব্যাংক হিসাবের উদ্বৃত্ত ছিল 24,000 টাকা, নগদ তহবিল ছিল 36,000 টাকা, ক্রয় 3,70,000 টাকা, প্রাপ্য হিসাব 85,000 টাকা, ক্রয় পরিবহন 4,400 টাকা, মজুরি 5,000 টাকা, বিক্রয় বাটা 20,000 টাকা, বেতন 51,000 টাকা, বাটা প্রদান 4,000 টাকা, ভাড়া 25,000 টাকা। সর্বমোট ছিল 7,15,000 টাকা। সমন্বয় হিসাবের ভিতরে ছিল কি সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 45,000 টাকা, ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছে 5,600 টাকা, বকেয়া রয়েছে বেতন 7,000 টাকা, মজুরি 9,000 টাকা, আসবাবপত্রের উপর 10% হারে অবচয় ধার্য করো, অনাদায়ী পাওনা সঞ্চিতি 5% সৃষ্টি করতে হবে। করণীয় ক, প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। খ, মোট পরিচালন ব্যয় নির্ণয় করো। গ, নেট আয় 34,950 টাকা ধরে বছর শেষে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী উপস্থাপন করো। তাহলে আমাদের প্রথম কাজটা হলো কি ক, প্রত্যক্ষ ব্যয়গুলো নির্ণয় করতে হবে। তাহলে আমরা ছক কাটবো। একচল্লিশের ক, প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয়। ছক কাটি আমরা। বিবরণ টাকা টাকা আমাদের ছক হলো কি বিবরণ টাকা টাকা। তাহলে প্রত্যক্ষ খরচের ভিতরে
প্রথমে ছিল কি প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য টাকা ছিল কত? টাকা ছিল 50,000। এরপরে ছিল ক্রয়, ক্রয় ক্রয় ছিল কত? 3,70,000। আমরা ইনার কলমে বসাবো 3,70,000। এর থেকে বাদ যাবে হলো ক্রয় বাটা 20,000, বাদ ক্রয় বাটা 20,000। তাহলে বাদ দিলে থাকলো কত? 3,50,000। সর্বমোট যোগ করলে কত হলো? 4 লক্ষ। 4 লক্ষ বাদ সমাপনী মজুত পণ্য, বাদ সমাপনী মজুত পণ্য 45,000 টাকা। সমাপনী মজুত পণ্য ছিল 45,000 টাকা। তাহলে বিয়োগ করলে কত হয়? 3,55,000 টাকা। এই গেল ক্রয়। প্রারম্ভিক মজুদের সাথে নেট ক্রয় যোগ করার পরে সমাপনী মজুদ বাদ দিয়ে যেটা হয়, যেটাকে আমরা বলি বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক সেভাবে বের হলো। এখন হলো এর সঙ্গে ক্রয় পরিবহন যোগ করব, মজুরি যোগ করব। তাহলে ক্রয় পরিবহন, ক্রয় পরিবহন দেওয়া ছিল কত? 5,000 টাকা। মজুরি আছে কত? ক্রয় পরিবহন দেওয়া আছে 4,400 টাকা। 4,400 টাকা। মজুরি দেওয়া আছে 5,000 যোগ বকেয়া আছে 9,000। সর্বমোট হয় কত? 14,000। তাহলে আমাদের টোটাল করলে হয় 3,73,400। 3,73,400। এটা বের হলো কি? প্রত্যক্ষ ব্যয়। আমাদের যেটা পারলাম সেটাকে বলা হয় প্রত্যক্ষ ব্যয়। ক নম্বরের সমাধান আমরা পেয়ে গেলাম, প্রত্যক্ষ ব্যয় বের করলাম, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের মতোই, একই জিনিস। আচ্ছা, এরপরে খ নম্বরে আছে মোট পরিচালন ব্যয়। মোট পরিচালন ব্যয়। তাহলে আমরা এখানে মুছি, ক নম্বর মুছি। ওই একই ছক আমরা লিখব মোট পরিচালন ব্যয় নির্ণয়।
বিবরণ টাকা টাকা। তাহলে পরিচালন ব্যয়ের ভিতরে কি কি আছে? আমরা যে ছক পড়েছিলাম আর্থিক বিবরণের, ওখানে চ্যাপ্টারে যে ছক পড়েছি বিশদ আয় বিবরণীর, সেই বিশদ আয় বিবরণীর ছকের ভিতরে মোট পরিচালন ব্যয়ের কিছু আইটেম ছিল, সেগুলো যারা মুখস্থ করেছে সহজেই বুঝতে পারবা। প্রথমে আছে কি বেতন। বেতন বেতন আছে কত? 51,000 যোগ বকেয়া। বকেয়া দেওয়া আছে কত? 7,000। তাহলে টোটাল হয় কত? 58,000। 58,000। এরপরে আছে ভাড়া 25,600। ভাড়া 25,600 বাদ অগ্রিম। ভাড়া অগ্রিম দেওয়া আছে কত? 5,600। 5,600। তাহলে বিয়োগ করলে থাকে কত? 20,000। আসবাবপত্রের অবচয় আছে পার্সেন্টেজ করে কত হয়? 4,000। আসবাবপত্রের অবচয় 4,000 অনাদায়ী পাওনা সঞ্চিতি পার্সেন্টেজ অনুসারে কাটলে কত হয়? 4,250। 4,250। তাহলে সর্বমোট আসে কত? 90,250। 90,250। এটা হলো কি মোট পরিচালন ব্যয়। আমরা ওখানে ছকে পড়েছিলাম কি পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয় দুই ভাগে। পরিচালন আয়, অপরিচালন আয় এবং পরোক্ষ আয়। যে ছকটা পড়েছিলাম সেই ছকে ছিল আমাদের, সেই অনুযায়ী আমরা এখানে সেই ছকের একটা অংশ পরিচালন ব্যয়, ওখানকার আইটেমগুলো কত এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। অর্থাৎ পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয় কিন্তু এখানে আসবে না। অপরিচালন ব্যয় যেগুলো আছে সেগুলো বাদে পরিচালন ব্যয় যেগুলো আছে সেইগুলো আমরা লিখে যোগ করলাম। এবারে আমরা আসি গ নম্বরে। গ নম্বরে বলা আছে নেট আয় 34,950 টাকা ধরে আর্থিক বিবরণী তৈরি করো। তাহলে আমরা মুছি আর্থিক বিবরণী ছক। আর্থিক বিবরণী টাকা টাকা টাকা। উপরে লিখবো আমরা তনু ব্রাদার্সের আর্থিক বিবরণী।
তনু ব্রাদার্সের আর্থিক বিবরণী ডিসেম্বর 2017। প্রথম হইল সম্পদ সমূহ এর ভিতর আছে হলো চলতি সম্পদ। চলতি সম্পদের ভিতরে কি কি আছে আমরা সেগুলো আগে আমরা লিখবো আর কি। চলতি সম্পদের ভিতরে প্রথম আছে হলো নগদ তহবিল 36,000, নগদ তহবিল 36,000। যেগুলোর সমন্বয় আছে সেগুলো প্রথম ঘরে লিখব, যেইগুলোর সমন্বয় নাই সেগুলো আমরা মাঝের ঘরে লিখব, আর সব শেষে যোগ করে শেষের ঘরে আমরা দেব। এরপরে আছে কি ব্যাংক জমার উদ্বৃত্ত 24,000, এটারও সমন্বয় নাই। ব্যাংক জমার উদ্বৃত্ত 24,000। প্রাপ্য হিসাব আছে 85,000, প্রাপ্য হিসাব 85,000, এটার সমন্বয় আছে তাই আমরা প্রথম ঘরে লিখব। বাদ অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা ছিল কত 4,250। এটার ওপর 5% ধরার পরে তাহলে আমাদের বিয়োগ করে হয় কত 80,750 টাকা। এরপর আছে সমাপনী মজুত পণ্য কত আছে 45,000। সমাপনী মজুত পণ্য 45,000। সমাপনী দেওয়ার পরে এখন দেখতে হবে কোনো অগ্রিম খরচ বা কোনো বকেয়া আয় জাতীয় কিছু আছে কিনা। আমাদের অঙ্কে কি অগ্রিম ভাড়া ছিল, অগ্রিম ভাড়া ছিল কত 5,600 টাকা। তো আমরা সেটা এখানে লিখব। অগ্রিম ভাড়া 5,600 টাকা। আর কোনো আইটেম এখানে নাই, আমাদের কি করব সবগুলো যোগ করব। কেন যোগ করলে হয় কত, টোটালটা যোগ করলে হয় 1,91,000, 1,91,350, 350। এখন আছে আমাদেরকে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ আসবাবপত্র বাদ পুঞ্জীভূত অবস্থায়, পুঞ্জীভূত অবস্থায় আসবাবপত্র ছিল কত 40,000। আসবাবপত্র ছিল 40,000, অবস্থায় ছিল 4,000। তাহলে আমাদের এখানে আসলো কত 36,000। এটাকে আমরা ওখানে দিয়ে দিলাম।
সর্বমোট করলে কত হয়? 2,27,000, 2,27,350। এটা হলো মোট সম্পদ। এটা আমরা পেলাম হলো মোট সম্পদ। আর্থিক বিবরণীর যে ছক, সে ছকে আমরা কয়েক ধরনের সম্পদ লিখি। তার ভিতর প্রথম লিখি হলো চলতি সম্পদ, তারপরে কি লিখি? দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তৃতীয়ত লিখি স্থায়ী সম্পদ। তাহলে এখানে যেহেতু দীর্ঘমেয়াদী বিনিয়োগ অঙ্কে নাই, তাহলে ওই ধাপটা আমাদের এখানে নাই। আমরা ধাপ পেলাম হলো চলতি সম্পদ, স্থায়ী সম্পদ। এই দুটো যোগ করলে মোট সম্পদ। সম্পদের 500 আমাদের হয়ে গেল। এবার হলো দায় ও মালিকানা সত্ত্ব। আমরা নিচে লিখব দায় ও মালিকানা সত্ত্ব। দায়ের ভিতরে আমরা প্রথমে লিখব হলো চলতি দায়। চলতি দায়, চলতি দায় কি কি আছে দেখতে হবে আমাদের। চলতি আয়ের ভিতরে প্রথমে আছে কি? প্রদেয় হিসাব 29,000। প্রদেয় হিসাব, এটার কোনো সমন্বয় নাই, তাই এখানে চলে আসলো 29,000। বকেয়া সুদ 2,400। বকেয়া সুদ 2,400। বকেয়া মজুরি 7,000। বকেয়া